এই সময়ে এসে এই আইফোন 13 প্রোটা এত বেশি জনপ্রিয় হবে সেটা কেউ কল্পনাও করে নাই। এর অন্যতম কারণ হচ্ছে এটার প্রাইস। এটা এখন মোটামুটি 50 থেকে 55 হাজার টাকা বাজেটে পাওয়া যাচ্ছে এবং এই বাজেটে বেস্ট ক্যামেরা ফোন এটাকে বলাই চলে। একটা ফোনের ক্যামেরায় তো সব কিছু না, ক্যামেরার পাশাপাশি ফোনের ডিসপ্লে পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ভালো হতে হবে। আর আপনারা সবাই জানেন যে 13 প্রো এর ডিসপ্লে ইস্যু রয়েছে, মানে কিছুদিন পরে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যায়, ডিসপ্লে টোটালি গ্রিন হয়ে যায়, পিঙ্ক হয়ে যায় কিংবা হোয়াইট হয়ে যায়, যার কারণে অনেকেই এ ধরনের 13 কিনতে গিয়ে ভয়ে থাকেন, 13 প্রো কিনতে গিয়ে ভয়ে থাকেন। যার কারণেই বলছি যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরই আপনি ডিসিশন নেবেন যে আদৌ কি আপনার এই সময়ে এসে একটা 13 প্রো আপনার কেনা উচিত কিনা, নাকি এই 13 প্রোকে স্কিপ করে এই বাজারে অন্য কোনো আইফোনে আপনি শিফট করবেন। আপনি যদি এখন চিন্তা করেন যে আমার হাতের এই 13 প্রোটা কিনবেন কিংবা যে কোনো মডেলের আইফোন অথবা ম্যাক মিনি, ম্যাকবুক এই ধরনের অ্যাপেল ডিভাইস কিনবেন, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন গেমার সাইডের সাথে, কারণ গেমার সাইডে বাংলাদেশের বেস্ট প্রাইসটাই কিন্তু দিচ্ছে। তার পাশাপাশি আপনি অথেন্টিক ডিভাইসগুলো কিন্তু তাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন, কারণ তারা নিজেরাই চায়না থেকে হচ্ছে এগুলো ইম্পোর্ট করে থাকে। যার কারণে আপনাদের সবাইকেই এই গেমার সাইটটাকে রিকমেন্ড করতে পারি, যাতে করে আপনি একটা অথেন্টিক আইফোন কিনতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনি যে কোনো অ্যাপেল ডিভাইস কেনার আগে একবার তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই 2026 সালে এসেও কেন এই 13 প্রোটা আপনাদেরকে এখনো সাজেস্ট করতেছি, এর অন্যতম কারণ হচ্ছে এটার ডিজাইন। আপনি যদি এটা ডিজাইনের সাথে সিমিলারিটি খুঁজতে চান, তাহলে দেখবেন যে 16 প্রো যে ফোনটা রয়েছে সেটার সাথে এটার ডিজাইন একদমই মিলে যাচ্ছে। আপনি যদি ব্যাক সাইডে রেখে দুইটা ফোন সাইড বাই সাইড কাউকে দেখান, কেউ ডিফারেন্স খুঁজেই পাবে না যে আসলে কোনটা কি। যেমন 12 প্রো থেকে যখন 13 আসছে তখন দেখা যায় যে ক্যামেরা বাম্পটা একটু বড় হয়েছে এবং সেটা দেখে বোঝা যায় যে কোনটা 12 প্রো এবং কোনটা 13 প্রো। কিন্তু এই 13 প্রো এর সাথে যখন আপনি 15 প্রো অথবা 16 প্রো রাখবেন, সেগুলোর ডিফারেন্স কিন্তু ব্যাক সাইড থেকে দেখে বোঝার কোনো উপায়ই নাই। যার কারণে ম্যাক্সিমাম মানুষজন এই 13 প্রোটাই সিলেক্ট করে। এর আরেকটা রিজন হচ্ছে যে আপনি 50 কিংবা 55 হাজার টাকা বাজেটে একটা 13 প্রো কিনলে আপনি সেই জায়গায় 3x এর একটা টেলিফোটো লেন্স পাচ্ছেন, যেটা আবার 15 প্রো যদি আপনি কিনেন সেটার মধ্যে কিন্তু সেম টেলিফোটো লেন্সটা ইউজ করেছে। যার কারণে মানুষজন এই 13 প্রোটাকে এখন দমায়ে কিনতেছে। বাট আপনি কিনতে গিয়ে হয়তোবা ভুল করে ফেলতেছেন, কারণ এই সময় এসে প্রচুর পরিমাণে রিফাবলিশড এবং ইউজ ডিভাইসের নামে আর রিপেয়ার করা ফোন কিন্তু সেল হচ্ছে। তার পাশাপাশি আপনি যখন ফোনটা কিনবেন তখন খুব ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন যে আপনার ফোনটার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা। ডিসপ্লে চেঞ্জ না হলেও দেখা যায় যে সেই ডিসপ্লেটা রিপেয়ার করা থাকে। যেমন হচ্ছে স্যামসাংয়ের ডিসপ্লেগুলোতে যখন গ্রিন লাইন পড়ে যায় বা অ্যান্ড্রয়েড ফোনে যখন গ্রিন লাইন পড়ে, সেটার ডিসপ্লেটা ম্যাক্সিমাম টাইম টোটালি চেঞ্জ করা লাগে। বাট আইফোনের ক্ষেত্রে যখন গ্রিন কিংবা পিঙ্ক হয়ে যায় তখন এটাকে কিন্তু চাইলে রিপেয়ার করা যায়, এবং রিপেয়ার করার পরে যেই ডিফারেন্সটা দেখা যায় যে ডিসপ্লের শার্পনেস কমে যাচ্ছে কিংবা কিছুটা পিক্সেলেটেড লাগে, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করে তারপরে কেনা ট্রাই করবেন, যাতে করে আপনি একটা অথেন্টিক ডিভাইস কিনতে পারেন। আর যদি আপনি গেমার সাইট থেকে নেন তাহলে এসব নিয়ে প্যারা নিতে হবে না, কারণ তারা এই ধরনের রিফাবলিশড ডিভাইস কখনোই সেল করে না। যার কারণে আপনাদের সবাইকে আমি কিন্তু গেমার সাইটটাকে রিকমেন্ড করতেছি। আপনি যদি আইফোন কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে যে ব্যাপারটা আমার কাছে 13 প্রো এর ভালো লাগে সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। আপনি যখন এটা এখনো হাতে নেবেন আপনি ফিল করতে পারবেন যে লাখ টাকার কিছু একটা আপনি হাতে নিয়েছেন। এটাতে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্টেইনলেস স্টিলের একটা ফ্রেম, যেটা দেখতে কিন্তু অনেক অনেক বেশি প্রিমিয়াম লাগে। আপনি এটার পাশাপাশি যদি একটা 16 প্রো রাখেন সেটা থেকেও কিন্তু দেখতে এইটা বেশি প্রিমিয়াম লাগবে। কিন্তু খেলাটা তখনই চেঞ্জ হয়ে যায় যখন এই ফোনের সামনের দিকে তাকানো যায়, কারণ এইটার সামনের দিকে বিশাল বড় একটা নচ ইউজ করা হয়েছে। আইফোন 13 প্রো এর পরে কিন্তু 14 প্রোতে গিয়ে তারা হচ্ছে ডাইনামিক আইল্যান্ড ইউজ করেছে, এবং এখন পর্যন্ত 17 প্রো ম্যাক্সেও কিন্তু তারা সেম ডাইনামিক আইল্যান্ডটা ইউজ করতেছে। আপনার ফোনের সামনের দিক থেকে যখন কেউ তাকাবে তখন মনে হবে যে না, আপনি ওল্ডার জেনারেশনের একটা আইফোন ইউজ করতেছেন। এই নচের সাথে খুব ইজিলি কিন্তু ইউজ টু হয়ে যায়। আপনি যখন এই ফোনটাকে এক সপ্তাহ কিংবা 10 দিন ইউজ করবেন, আপনার কাছে একবারের জন্য পরে আর মনে হবে না যে এটার উপরের দিকে বিশাল বড় একটা নচ ইউজ করা হয়েছে। আর এটাতে যে ফেস আইডিটা রয়েছে, আপনি যদি প্রথমবারের মতো অ্যাপেল ইউজার হয়ে থাকেন কিংবা আইফোন ইউজার হয়ে থাকেন, আপনি ফিল করতে পারবেন যে আপনি একটা রেভলিউশনারি চেঞ্জ কিংবা একটা আধুনিক টেকনোলজির সাথে আপনি পরিচয় হয়েছেন। কারণ হচ্ছে দেখা যায় যে অ্যান্ড্রয়েডে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সেটাও খুবই ভালো, বাট দেখা যায় প্রত্যেকটা অ্যাপের মধ্যে খুবই স্মুথলি কাজ করে না। যেমন ব্যাংকিং অ্যাপগুলো যখন আইফোনে ইউজ করা যায় তখন অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। যারা অলরেডি ইউজ করেন তারা এই ব্যাপারটা জানেন। যার কারণে আমি এই নচের ব্যাপারে খুব বেশি একটা কমপ্লেন করবো না, কারণ যেইটুক জায়গা নিয়ে এসে বসে আছে তার থেকে বেশি কাজ সে কিন্তু ডেলিভার করতে পারছে। যার কারণে আমি এটা কিন্তু স্কিপ করেই যাই বরাবর। আর অ্যাপেল কিন্তু 13 প্রোর মধ্যেই প্রথমবারের মতো তারা প্রমোশন ডিসপ্লে ইউজ করেছে। প্রমোশন হচ্ছে 120 হার্জের ডিসপ্লে, যেটাকে তারা প্রমোশন নাম দিয়েছে। আপনি যখন 13 প্রোটা ইউজ করবেন পাশাপাশি যদি একটা 12 প্রো ইউজ করেন, তখন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এটা কতটা স্মুথ লাগে। একদমই বাটার স্মুথ, প্রত্যেকটা অ্যানিমেশন মনে হয় যে একদমই ফ্লুয়েন্টলি কাজ করতেছে। কোনো অবস্থাতে আপনি ফিল করতে পারবেন না যে এটার মধ্যে আটকে যাইতেছে কিংবা ল্যাগ করতেছে, হ্যাং করতেছে, এরকম কোনো কিছু কিন্তু আপনি খুঁজে পাবেন না। বাই দ্য ওয়ে, এটার মধ্যে কিন্তু অ্যাপেলের F15 বায়োনিক চিপটা ইউজ করা হয়েছিল 2021 সালে, বাট এই 2026 সালে এসেও
হ্যাঁ 26 সালে এখন আসে নাই, সপ্তাহখানেক পরে চলে আসবে। তো এই 26 সালে এসেও কিন্তু এটার পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার সুযোগ আমি এখনও পাই নাই। এটা দিয়ে আমি গেমিং করেও দেখেছি যে উড়াদুরা গেমিং করা যাচ্ছিল, কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাং আমি দেখি নাই। এখনও পাবজি খেলে একদমই স্মুথলি খেলা যায়। বাট প্রবলেম যেটা ফেস করি সেটা হচ্ছে যে এটার মধ্যে প্রচুর পরিমাণের ওভারহিট দেখতে পেয়েছি। মনে হয় যে ফোনটা হাতে রাখা যাবে না, হাত পুড়ে যাবে, এরকম একটা অবস্থা। এই শীতের দিনেও এটা দিয়ে পাবজি খেলতে গেলে প্রচুর পরিমাণের ওভারহিট করে, যার কারণে বলবো যে যারা গেমার ভাই রয়েছেন তারা এই ফোন থেকে একটু দূরে থাকেন। কারণ হচ্ছে এরকম পিচ্ছি একটা ফোনের মধ্যে যদি খুব বেশি প্রেশার দিয়ে ফেলেন তখন ফোন ওভারহিটের কারণে দেখা যাচ্ছে যে ডিসপ্লেতে প্রবলেম হতেও পারে, যার কারণে গেমারদেরকে এই 13 প্রোটা সাজেস্ট করি না। কিন্তু যারা ক্যামেরার জন্য একটা আইফোন কিনতে চান তাদেরকে তো এটা সাজেস্ট করাই যায়। এই 13 প্রো ব্যাক সাইডে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, যার প্রত্যেকটা লেন্স হচ্ছে 12 মেগাপিক্সেলের। আপনি 12 মেগাপিক্সেল শুনে হতাশ হওয়ার কিছু নাই, কারণ 12 মেগাপিক্সেল দিয়ে যেই আউটপুট আপনি পাবেন সেই আউটপুট বর্তমান সময়ে 30,000 কিংবা 35,000 টাকার যে নতুন ফোনগুলোর মধ্যে তারা 108 মেগাপিক্সেল এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে বসে থাকে সেইগুলো থেকে মাছ বেটার। কারণ হচ্ছে এটা 12 মেগাপিক্সেল থেকে আপনি যে পিকচার স্যাম্পলগুলো এখন দেখতে পাচ্ছেন এই স্যাম্পলগুলো অনেক বেশি মানে কোয়ালিটিফুল বলতে পারেন। কারণ হচ্ছে 50,000 টাকা বাজেটে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে হয়তো বা এটা পিছিয়ে যাবে, বাট যদি আপনি আইফোন হিসেবে আপনি চিন্তা করেন তাহলে এটা আমার কাছে মনে হয় যে একদমই পারফেক্ট। এটার সাথে আইফোনের যে কম্পিটিটর রয়েছে সেটা হচ্ছে 15 যে বেস ভেরিয়েন্টটা রয়েছে সেইটা, এবং সেই বেস ভেরিয়েন্টের মেইন লেন্সটা কিন্তু আবার 48 মেগাপিক্সেলের, যেটার পিকচার কোয়ালিটি এইটা থেকে বেটার। ইভেন সিনেম্যাটিক মোডেও আপনি চাইলে কিন্তু সেটার মধ্যে ফ্লুয়েন্টলি 1x থেকে 3x পর্যন্ত জুম ইন জুম আউট করতে পারবেন। তো যারা হচ্ছে যে শুধুমাত্র ভিডিওগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনি 15 যে বেস ভেরিয়েন্টটা রয়েছে সেটা আপনি ট্রাই করতে পারেন। এইটার প্রাইস রেঞ্জের আশেপাশেই কিন্তু সেটা আপনি পেয়ে যাবেন। যদি কিনা আপনি শুধুমাত্র পোর্ট্রেট ফটোগ্রাফিটা আপনার ফোকাস হয়ে থাকে, আপনার কাছে এরকম একটা প্রো মডেলের ফোন থাকবে, 3টা ক্যামেরা থাকতে হবে পিছনে, এই ধরনের চিন্তা করে থাকেন তাহলে আপনি 13 প্রোতে আসতে পারেন। আর আইফোনের ভিডিও কোয়ালিটি কতটা ভালো সেটা আপনারা সবাই জানেন। তো চলুন আউটডোরে গিয়ে এটা একটা সিনেম্যাটিক মুড টেস্ট করে দেখি এটা দিয়ে কতটুকু ভালো সিনেম্যাটিক মুডে ভিডিও করা যায়। বাই দ্য ওয়ে অ্যাপেল কিন্তু প্রথমবারের মতো তারা এই সিনেম্যাটিক মুডটা এই আইফোন 13 প্রোর মধ্যেই ইন্ট্রোডিউস করেছে। আর আমি এই ভিডিওতে হয়তো বা কিছুটা টুকটাক মিস করে ফেলেছি, মিস বলতে ভুল করেছি। যেমন হচ্ছে এটা 13 প্রো, কিছু ক্ষেত্রে এটাকে 13 বলতেছিলাম, এই ব্যাপারগুলো একটু ফিক্স করে নেবেন কারণ এটা 13 প্রো নিয়ে কথা বলতেছি। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 13 প্রো এর সিনেম্যাটিক মোডের ভিডিও। এটা দিয়ে সর্বোচ্চ কিন্তু সিনেম্যাটিক মোডে 1080p 30fps মানে ফুল এইচডি রেজলিউশনের ভিডিও করা যায়। এটাতে 4K এর কোনো অপশন কিন্তু থাকছে না। আর সাউন্ডটাও কিন্তু এখন এটা দিয়ে রেকর্ড হচ্ছে। আমার থেকে ফোনের ডিস্টেন্সটা 3 থেকে 4 ফিটের মতো। 1x যদি রেকর্ড করেন তাহলে এরকম ডিস্টেন্সে থেকে আপনি এরকম একটা অডিও পাবেন। বাই দ্য ওয়ে আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে, নয়েজি এনভায়রনমেন্টে সাউন্ড কতটুকু ভালো ক্যাপচার করতে পারে সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পেরেছেন। এই যে এটা হচ্ছে 3x সিনেম্যাটিক মোডের ভিডিও। 13 প্রো দিয়ে যদি 3x সিনেম্যাটিক মোডে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। এবং এটার মানে ফোকাসিংটা কতটা ফাস্ট জাস্ট আপনাদেরকে দেখাই। এই যে দেখেন যে মানে সাবজেক্ট পেলেই কিন্তু একদমই একুরেটলি ফোকাস করতে পারে। এজ ডিটেক্ট নিয়ে আমার কিছুটা কমপ্লেন আছে, দেখেন যে এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারে না। তাছাড়া ওভারঅল এর ফোকাসিং কিন্তু অনেক ফাস্ট। এই যে দেখেন যে খুবই ফাস্ট কিন্তু ফোকাস করতে পারে। তো এইটা দিয়ে অডিও রেকর্ড করতে পারবেন না। অডিও রেকর্ড করতে গেলে অবশ্যই আপনাকে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে হবে। যারা চান যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সিনেম্যাটিক মোডে ভিডিও করবেন, এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা সিনেম্যাটিক মোডের ভিডিও। এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ 1080pতেই ভিডিও করা যায়। এবং এইটারও এজ ডিটেক্ট নিয়ে আমি কমপ্লেন করবো না, বাট দেখা যায় যে হেয়ারের কাজ দিয়ে কিছুটা মাঝে মাঝে মিস করে ফেলে এবং কিছুটা শার্পনেস এবং ডিটেলের ঘাটতি পেয়েছি, যেহেতু এটা সর্বোচ্চ 1080pতে ভিডিও রেকর্ড করা যায়। আর সাউন্ডও কিন্তু এখন এটা দিয়ে রেকর্ড হচ্ছে। আর ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়। এই স্যাম্পলগুলো দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন, বাট আইফোনের বেলায় আমি বরাবরই সেলফির সময় রিকমেন্ড করি হচ্ছে যে যাতে করে অ্যাটলিস্ট মানে ভিভিড মোড ইউজ করেন, কারণ ভিভিড মোড ইউজ না করলে একদমই র ফেসটা চলে আসে, যেটা দেখতে খুব বিশ্রী লাগে। হয়তো বা আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে ভিভিড মোড ছাড়া ভালো লাগে না। যদিও কিনা 17 প্রো ম্যাক্সের মধ্যে ভিভিড মোডটা টোটালি তারা গায়েব করে দিয়েছে, কিন্তু যদি আপনি ওল্ডার মডেলগুলো ইউজ করেন লাইক 13 প্রো তাহলে তো আপনি এই ফিচারটা অবশ্যই এনজয় করতে পারবেন। এই ধরনের প্রো সিরিজের আইফোন মানুষজন কিনতে না চাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এটার মধ্যে মাত্র 3095 mAh এর ব্যাটারি দেওয়া আছে, যে জায়গায় মানুষজন এখন 18,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কিনলে সেটার মধ্যে 7,000 7,500 কিংবা 8,000 mAh এর ব্যাটারি দেওয়া হয়। সেই জায়গায় মাত্র 3,000 mAh এর একটা ব্যাটারিওয়ালা ফোন আপনাকে কেনা লাগতেছে ইউজড ফোন, যেটা 21 সালে মার্কেটে আসছে 50,000 টাকার উপর খরচ করে। জাস্ট চিন্তা করেন, এই ব্যাপারটা চিন্তা করতে গেলেই মানে মাথা নষ্ট হয়ে যায়। বাট এত প্যারা নেওয়ার কিছু নাই, এটা ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল। আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটার ব্যাটারি হেলথটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে এখন 92%। কিন্তু 92% যখন ব্যাটারি হেলথ দেখি আমি এই মুহূর্তে, তখন একটু কনফিউজড হয়ে যায় যে 21 সালের একটা ডিভাইস এই সময় এসে কীভাবে 92% ব্যাটারি হেলথ থাকে। অনেক সময় দেখা যায় যে ফোনটা কম ইউজ করা হয় কিংবা ব্যাটারি বুস্ট করা থাকে, ব্যাটারি চেঞ্জ করা থাকে। তো এইসব ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আর যদি আপনি দেখেন সামহাও
যেরকম 90%-এর উপরে ব্যাটারি হেলথওয়ালা কোনো 13 প্রো এই মুহূর্তে আপনি মার্কেটে পাচ্ছেন, অবশ্যই সেটার IMEI কিংবা মডেল নাম্বারটা নিয়ে আপনি হচ্ছে অ্যাপেল চেকার থেকে এটাকে চেক করে দেখবেন যে আসলে কতদিন আগে এটা অ্যাক্টিভেট করা হয়েছে। এটা যেহেতু 21 সালের একটা মোবাইল, এটা যদি 22 সালে অ্যাক্টিভ করা হয়ে থাকে তাহলে এই সময়ই এসে এটার মধ্যে 90%-এর উপরে ব্যাটারি হেলথ জীবনেও থাকবে না। অবশ্যই এটার মধ্যে 82%, 80%, কিন্তু 85% সর্বোচ্চ থাকতে পারে, সর্বোচ্চ 85% থাকতে পারে। কিন্তু যদি সামহাও এমন হয় কিংবা আপনি এমন একটা ডিভাইস পেয়ে যান যেটা হচ্ছে যে 2025 সালে হয়তো বা অ্যাক্টিভ করা হয়েছে বা 24 সালে অ্যাক্টিভ করা হয়েছে, সেগুলোতে কোনো অবস্থাতে হয়তো বা আপনি 90% ব্যাটারি হেলথ পেতে পারেন এবং সেগুলোকে ট্রাস্ট করা যায়। তাছাড়া আদারওয়াইজ এগুলোকে ট্রাস্ট করা খুব বেশি একটা মানে লজিক্যাল আমার কাছে মনে হয় না। যার কারণে এই ধরনের ইউজড আইফোন কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন আপনার কষ্টের টাকা জমিয়ে একটা ইউজড কিংবা রিফাবলিশড নষ্ট ডিভাইস যেন আপনি কিনে না নেন। অবশ্যই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।